কি অবস্থা? ত্রিকোণমিতি আবার নতুন করে লিখতেছি, মনে হইতেছে নতুন ভাবে শুরু করতেছি, তাই না? আজকে হচ্ছে আমরা একদম সর্বশেষ চ্যাপ্টারে ঢুকে যাব, সেটা হচ্ছে 7.7 এবং তোমাদের লেকচার হতে যাচ্ছে 16 নাম্বার লেকচার। তো আর দুইটা লেকচার হবে, 16, 17 অথবা 17, 18 পর্যন্ত যাইতে পারে। ত্রিকোণমিতি ইনশাল্লাহ শেষ হবে, একদম সকল টাইপ মিলিয়ে কাভার হবে। হ্যাঁ, এখন ত্রিকোণমিতি এই লেকচারটা একটু গুরুত্বপূর্ণ হতে যাইতেছে, কারণ তুমি যদি একটু বেসিক কনসেপ্ট গুলো ফার্স্টে না বুঝো তাহলে তুমি এই লেকচারের কোনো ম্যাথই পারবা না। আমরা ফার্স্ট লেকচারে মোটামুটি দেখছি, আস্তে আস্তে ত্রিকোণমিতির ভিতরে ঢুকছি। এরপরে হচ্ছে আমরা এসএসসি লেভেল থেকে যা পড়ে আসছিলাম ওইগুলোর সাথে আস্তে আস্তে অগ্রসর হইতে থাকছি, এবং হইতে হইতে একটা সময়ে 7.4 এ আসার সাথে সাথে সকল প্রকার সূত্র আমরা পেয়ে গেছি। এরপরে 7.5, 7.6 যাই শেষ করলাম। এবার 7.7 এ হচ্ছে একটু কিছু নতুন সূত্র পাবো। তো নতুন সূত্রর কনসেপ্ট গুলা কি? কনসেপ্ট গুলা হচ্ছে এই ত্রিকোণমিতি নামের অর্থ কি। ত্রিকোণমিতি নামের অর্থ ছিল ত্রি মানে তিন, কোণ, মিতি মানে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। কিন্তু এতদিন পর্যন্ত বা এসএসসি লেভেল থেকে আমরা যা পড়ছি, আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ রিলেটেড কাজ করছি না, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই বিষয়গুলো নিয়ে আসছি। কিন্তু ত্রিকোণমিতি নামের মধ্যে কোথাও তো সমকোণী বলা নাই, শুধু বলা আছে ত্রিকোণমিতি, তিন কোণ, তিনটা কোণ দ্বারা যে একটা ক্ষেত্র হবে সেটাই তো একটা ত্রিভুজ, তাই না? সো এটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থলকোণীও হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি যে ত্রিকোণমিতি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য না হয়ে যে কোনো ত্রিভুজের জন্যই হইতে পারে। কথা কি বোঝাইতে পারছি? আজকে আমরা ওই বিষয়গুলাই দেখব। আজকে আমরা ফার্স্ট দেখো, এখানে হেডিং দেওয়া আছে সাইন রুল। কি হেডিং দেওয়া আছে? সাইন রুল। ত্রিভুজের সাইন রুলটা দেখব। এই সাইন রুল হচ্ছে বলবিদ্যা চ্যাপ্টারে যখন ঢুকবা, গতিবিদ্যাতে সাইন রুল অনেক বেশি অ্যাপ্লাই হবে। আমি বলবো কিভাবে অ্যাপ্লাই হবে। এই গেল সাইন রুল। এখন যেহেতু আমরা যে কোনো র্যান্ডম ত্রিভুজের জন্য ত্রিকোণমিতি এখন শিখবো, সুতরাং আমার প্রথম কাজটা কি হওয়া উচিত? একটা ত্রিভুজ সম্পর্কে একটু ভালো করে জানা নেওয়া। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, কয়েকটা জিনিস লেখো, ফার্স্টে স্টেপ বাই স্টেপ করো। এই মনে করো একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমি, র্যান্ডম একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দুর নাম দাও হচ্ছে এ বি সি, নাম দিছি। ত্রিভুজের শীর্ষবিন্দু গুলা সবসময় ক্যাপিটাল লেটারে হবে। কি লেটারে হবে? ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরে হবে, বড় হাতের এ বি সি, এক্স ওয়াই জেড যেটাই দাও। সাধারণত আমরা শীর্ষবিন্দু এ বি সি এর মাধ্যমে প্রকাশ করি। এই যে যে এ শীর্ষটা, এই এ শীর্ষবিন্দুর বিপরীত যে বাহু, বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। এই বিসি বাহুর নাম হবে ছোট হাতের এ বা স্মল লেটারে প্রকাশ করা হয়। তাইলে ত্রিকোণমিতির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দ্বারা শীর্ষবিন্দু বা অ্যাঙ্গেল বোঝায় এবং স্মল লেটার দ্বারা বাহুর দৈর্ঘ্য বোঝায়। জিনিসটা মজার না? যে কোনো জায়গায় তুমি স্মল লেটার দেখবে, তুমি ধরে নিবা যে এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে যে বি শীর্ষ, বি শীর্ষের বিপরীত বাহু হচ্ছে স্মল বি এবং সি শীর্ষের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। এই মোটামুটি মনে করা যে একটা পরিচিতি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এ বি সি একটি ত্রিভুজ। এ শীর্ষের বিপরীত বাহু এ, বি শীর্ষের বিপরীত বাহু বি এবং সি শীর্ষের বিপরীত বাহু সি। এটুকু বুঝতে পারছি। আর দুইটা বিষয় বুঝতে হয়। ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভর কেন্দ্র, এগুলো তো আমরা 10 নাম্বার উপপাদ্য এসএসসি তে করে আসছিলাম, হায়ার ম্যাথ। ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব বিন্দু। তো এখানে আমি পরিকেন্দ্র নিয়ে কথা বলি এবং ভর কেন্দ্র বা অন্তকেন্দ্র নিয়ে কথা বলি। কোন ত্রিভুজ যদি, কোন ত্রিভুজের ভিতরে যদি এই ধরনের একটা বৃত্ত হয়, এটাকে বলা হবে অন্তবৃত্ত। অন্ত কথাটা কি আছে? অন্তর। অন্তর, মানুষ বলে না যে তুমি আমার অন্তরের ভিতরে আছো। অন্তর দ্বারা আমরা কি বুঝাই? কোনো কিছু ভিতরে। তাহলে অন্তবৃত্ত, এটা কি বৃত্ত? অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত কোথায় থাকবে? অন্তবৃত্ত থাকবে ভিতরে। এই যে এইখান থেকে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ হচ্ছে অন্ত ব্যাসার্ধ, এটাকে স্মল আর দ্বারা প্রকাশ করলাম। আরেকটা বিষয় একটু জানা নেই, কোনো একটা বৃত্ত যদি এমন হয়, সেটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে।
যদিও আমার চিত্রটা অত সুন্দর হবে না, কারণ ফ্রি হ্যান্ড বৃত্ত আঁকা খুব টাফ। এই যে এইটার যে কেন্দ্র, এইটার কেন্দ্র মনে করো এইখানে কোনো একটা জায়গায় হবে সাপোজ, তাহলে এখানে না, মনে করো এইদিকে কোনো একটা জায়গায় হবে। এইখান থেকে যে এই যে ব্যাসার্ধ, এইটাকে বলা হয় পরিব্যাসার্ধ, এটাকে বলা হয় বড় হাতের আর। তাহলে কয়েকটা জিনিস একটু লেখা নাও। কোণ, ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলাকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, এ বি সি, এবং বাহুকে কি দ্বারা প্রকাশ করা হয়, সরি, কোণকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, বাহুকে এ বি সি স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এগুলো জাস্ট নরমাল একটু জানার জন্য, হ্যাঁ। এরপরে মনে করো ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? ক্ষেত্রফল হচ্ছে এই যে এরকম ছোট্ট একটা ত্রিভুজ, যেটাকে তোমরা ডেলো বইলা থাকো, ছোট্ট একটা ত্রিভুজ, এটা দ্বারা বোঝায় হচ্ছে ক্ষেত্রফল। ত্রিভুজের পরিসীমা, পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, পরিসীমা, পরিসীমা বানানে মনে হয় দুইটাই ঋষিকার, আচ্ছা পরিসীমা, পরিসীমা বানানে উল্টা হয়ে গেছে, হ্যাঁ। ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে পরিধি, পরিসীমা। এই পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, কারণ শুধু s দ্বারা হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে 2s দ্বারা পূর্ণ পরিসীমা। আরেকটা আছে হচ্ছে অন্ত ব্যাসার্ধ, এই যে মাত্র যেটা লিখছি অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর এই যে যেটা এখন লিখবো, এটা আমাদের সাইন রুলের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে পরিব্যাসার্ধ, সেটাকে কি বলা হবে, পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ যখন তোমাকে বলবে, তখন তুমি শিওর এটা হচ্ছে ত্রিভুজের পরিধি দিয়ে যে বৃত্তটা যাবে সেই বৃত্তের ব্যাসার্ধকে বলা হবে পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, তাহলে বলতো এই যে এটা একটু এক্সট্রা করে লিখে দেয়, পরিব্যাস, পরিব্যাস ইকুয়াল টু কত হবে, 2r হবে না, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে পরিব্যাসার্ধ যদি আর হয়, পরিব্যাস ইকুয়াল টু কত হবে, 2r। মোটামুটি লেখা শেষ। আচ্ছা, এখন আমরা হচ্ছে ত্রিভুজের সাইন রুলটা নিয়ে একটু পড়াশোনা করি, দেখো তুলছো কিনা। এবার আসো একটু সাইন রুলটা জানি, তো এই চিত্রটা একটু হজবজ হয়েছে, এটা আমি একটু মুছে দেই, হ্যাঁ। সাইন রুলটা লেখার সাথে সাথে তুমি পাশে লিখে রাখবা বলবিদ্যায় ব্যবহার হবে, এই যে ব্র্যাকেটে লিখে রাখবা বলবিদ্যায় ব্যবহার হবে, স্থিতিবিদ্যায় ব্যবহার হবে। ওইখানে আবার সবাই ডিটেলস জানতে চায়, কিন্তু ওইখানে প্রমাণ দেখানো হয় না, শুধু রুলটা একটু বলা হয়। সাইন রুলটা হচ্ছে এই যে আবার আমরা আমাদের ত্রিভুজটাতে যাই, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি ছিল, এ বি সি। এই এ বি সি ত্রিভুজের শীর্ষের বিপরীত বাহুগুলো ছিল এ বাহু, বি বাহু, সি বাহু, এইটা ছিল। সাইন রুলটা হচ্ছে যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত শীর্ষ যে কোণ উৎপন্ন করে সেই কোণের অনুপাত। অর্থাৎ আমি যদি বাহু হিসাবে এ কে নেই, তাহলে এ বাহুর বিপরীত শীর্ষ কোণটা এ, এটাকে দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সাইন এ। এই কোণটাকে তুমি সাইন এ না বইলা সাইন কোণ বি এ সিও বলতে পারতা, কারণ এর মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, এ কে মাঝখানে রাখতে হবে। আমরা সুবিধার জন্য শুধু ধরে নিলাম সাইন এ। তাহলে যে বাহু নিব তার বিপরীত শীর্ষ যে কোণ উৎপন্ন করে সেই কোণের অনুপাত ইকুয়াল টু, বাহু হিসাবে যখন আমি বি কে নিব, তাহলে আমার অ্যাঙ্গেল হিসাবে কাকে নিতে হবে, সাইন বি, ইকুয়াল টু বাহু হিসাবে যখন আমি সি কে নিব, অ্যাঙ্গেল হিসাবে কাকে নিতে হবে, সাইন সি। এই যে যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের অনুপাত, সাইন অনুপাত, যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত সমান। তাহলে a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু b ডিভাইডেড বাই sin b ইকুয়াল টু c ডিভাইডেড বাই sin c। এই যে যে তিনটা অনুপাত, এই তিনটা অনুপাত পরস্পর সমান, এবং তিনটা অনুপাত সমান সমান হচ্ছে ত্রিভুজের পরিব্যাস অথবা পরিব্যাসার্ধের দ্বিগুণ। কিন্তু আমি আগে এই অংশটা প্রমাণ করব যে a ডিভাইডেড বাই sin a এবং b ডিভাইডেড বাই sin b এইটা যে সমান হয়, এইটা আগে প্রমাণ করতে হবে। সম্পূর্ণ সাইন রুল হচ্ছে এত ইকুয়াল টু 2r। বুঝো, এটা আগে লিখো না, আমি সাইন রুল পরে লিখবো। আগে ফার্স্টের অংশ প্রমাণ তুমি দেখে নাও, পরে এইটা সমান সমান কত হবে, 2r। আচ্ছা, এই কথাটাকে একটু ঘুরায়া অন্যভাবে বলা যায় না, যে বাহু নিছি, এ বাহু নিছি, এই এ বাহু ব্যতীত অপর দুই বাহুর অন্তর্গত কোণ, হ্যাঁ। তাহলে আমি যখন উপরে এ বাহু নিচ্ছি, এ বাহু ব্যতীত অপর দুই বাহুকে বি এবং সি বাহু, বি এবং সি বাহুর অন্তর্গত কোণ কোনটা,
এ কোণ, তার মানে যে বাহু নিব ওই বাহু ব্যতীত অপর দুই বাহুর অন্তর্গত কোণের সাইন ইকুয়াল টু বি ডিভাইডেড বাই বি বাহু ব্যতীত অপর দুই বাহুর অন্তর্গত কোণ, অপর দুই বাহু এ এবং সি, এদের অন্তর্গত কোণ হচ্ছে বি এবং সি ডিভাইডেড বাই সাইন সি। বুঝতে পারছি? যেভাবে চিন্তা করো ওইভাবেই হবে। এখন কথা হচ্ছে এইটা যে প্রমাণ করব, এখন আমি তো সারা জীবন সমকোণী ত্রিভুজের জন্য সকল প্রমাণ দেখে আসছি না? এখন একটু স্থূলকোণী বা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য প্রমাণটা দেখা যাক। এই অনুপাতটা যে সমান হয় এটা একটু প্রমাণ দেখতে হবে। আচ্ছা, এটার প্রমাণ পরীক্ষায় আসে। এই সাইন রুল আগে প্রচুর আসতো, কিন্তু সৃজনশীল হওয়ার পরে ম্যাথ প্রবলেম বেশি আসে, থিওরি গুলা কম আসে, তারপরেও খুব গুরুত্বপূর্ণ। তাইলে আসো প্রমাণটা একটু দেখবো আমরা। তাহলে সাইন রুলটা ফার্স্টে আমরা কোন ত্রিভুজের জন্য দেখবো? সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য দেখি। এই যে এটা প্রমাণ দেখবো, তাহলে এটা মুছা দেয়। এটা তোমার লেখা আছে, আমার বোর্ডে জায়গা দরকার, আমি একটু মুছা দিই। তাহলে আমি একটু সাইডে চিত্র আঁকি। ফার্স্টে দেখবো কোন ত্রিভুজের জন্য? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু দেখে নাও। আমি তিনটা ত্রিভুজের জন্য প্রমাণ দেখাই দিচ্ছি। সূক্ষ্মকোণী ত্রিভুজে, সূক্ষ্মকোণী ত্রিভুজে, তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকো। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? তিনটা কোণই সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হবে তিনটা কোণের মান। এই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর শীর্ষবিন্দু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। কথা বোঝাইতে পারছি? এখন আমার যে কোনো দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। মনে করো আমি বি এবং সি অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। এইখান থেকে একটা লম্ব আঁকো, এ ডি। আচ্ছা, এবার বাহুর মানগুলো তো আমার জানা ছিল, তাই না? এইটা হচ্ছে এ, এ শীর্ষের বিপরীত বাহু এ, বি শীর্ষের বিপরীত বাহু বি, সি শীর্ষের বিপরীত বাহু সি। আর এই যে উচ্চতা, এটা এডি ইকুয়াল টু এইচ ধরে ফেলি। উচ্চতাকে কি ধরবো? এইচ ধরে ফেললাম। তাহলে এটা কি কোণী ত্রিভুজ হয়েছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। লম্ব অঙ্কন করার মাধ্যমে আমি কি বানাইছি? দুইটা সমকোণী ত্রিভুজ বানাইছি। আমি প্রমাণ দেখাইতে চাইতেছি সূক্ষ্মকোণী ত্রিভুজের, কিন্তু তারপরেও আমি সাহায্য নিতেছি কার? বুঝছো? সমকোণী ত্রিভুজের কারিশমা। আচ্ছা, এবার দেখো তো এই ছোটটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কিনা? এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি ডি এ। এই যে যদি আমি অ্যাঙ্গেল হিসাবে বি কে নেই, তাহলে বি হচ্ছে থিটা। তাহলে আমি কি বলতে পারি সাইন বি ইকুয়াল টু সাইন থিটা মানে কি? সাগরে লবনতি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে এইচ। আচ্ছা, তুমি যদি একটা একটু ডিটেলসে করতে চাও, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ বি। এত বা এখন এটাকে কি লেখা যায়? সাইন বি ইকুয়াল টু এডি কে কি লেখা যাচ্ছে? এইচ ডিভাইডেড বাই এবি কে কি লেখা যাচ্ছে? সি। এবার একটু ক্রস গুণ করো তো, এইচ ইকুয়াল টু সি ইনটু সাইন বি লেখা যায়? আচ্ছা, এটা একটা গেল। আবার দেখো তো, এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে লিখি আবার, কারণ আমি দুইটা কোণ টানতে হবে। আমি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। তো অ্যাটলিস্ট দুইটা প্রমাণ তো দেখাইতে হবে। তো আমি অ্যাঙ্গেল হিসেবে বি কে আনছি। এবার অ্যাঙ্গেল হিসেবে হয় এ কে আনো অথবা সি কে আনো, কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ হয়ে আছে, সি নিব এই জন্য আমরা। আচ্ছা, তাইলে দেখো সাইন সি ইকুয়াল টু, তাহলে হচ্ছে লম্ব, লম্ব কত? এইচ ডিভাইডেড বাই অতিভুজ কত এখানে? বি। এত বা তুমি যদি ক্রস গুণ করো, এইচ ইকুয়াল টু কত পাও? বি সাইন সি পাও। এখন এই সমীকরণেও এইচ ইকুয়াল টু, এই সমীকরণেও এইচ ইকুয়াল টু, বাম সাইডে এইচ। তাহলে বাম সাইড সমান হইলে ডান সাইড তো সমান হবে, তাই না? তাহলে কি তুমি লিখতে পারো না অতএব সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি লেখা যায়? তাই যদি লেখা যায়, এইবার এই যে সি বাহুর নিচে কোন সি কে নিয়ে আসো, সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি। এখন আমি যেহেতু অর্ধেকটা প্রমাণ করতে পারছি এই চ্যাপ্টারে, তাহলে আমি বলতে পারি অনুরূপ ভাবে ওই যে ওইখানে যদি আমি এসি এর উপর লম্বটা অঙ্কন করতাম, তাহলে উপরে আর নিচের ত্রিভুজ নিয়ে আমি ওই এ কোণকেও প্রমাণ করতে পারতাম। তাহলে অনুরূপ ভাবে a divided by sin a equal to b divided by sin b, এইটাও কি করা যাবে? প্রমাণ করা যাবে। হ্যাঁ, এটা স্মল a divided by sin a equal to b divided by sin b।
এটা যদি প্রমাণ করা যায় তাহলে কি আমি বলতে পারি a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু b ডিভাইডেড বাই sin b ইকুয়াল টু c ডিভাইডেড বাই sin c। তাহলে দেখো আমরা র্যান্ডম যে কোনো ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতি নিয়ে আসছি, কিন্তু এই রুলটার নাম কি? সাইন রুল। তুমি কিন্তু অনুরূপ ভাবে a ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু b ডিভাইডেড বাই cos b লিখতে পারবা না। tan cot কোনোটাই লিখতে পারবা না, শুধু সাইনের জন্য। এই জন্য এই রুলের নামই হচ্ছে সাইন রুল। তাহলে এটা কি ত্রিভুজের জন্য দেখলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য দেখলাম। এবার সেম জিনিসটা একটু সমকোণী ত্রিভুজের জন্য দেখা উচিত এবং স্থূলকোণী ত্রিভুজের জন্য দেখা উচিত, তাই না? তাহলে চলো স্থূলকোণী ত্রিভুজের জন্য আগে দেখি, কারণ সমকোণ তো আমরা দেখে আসতেছি। তোমাদের কি তোলা শেষ হয়েছে? আচ্ছা তোলো। আচ্ছা তাহলে এবার স্থূলকোণী ত্রিভুজের জন্য দেখি, একটু ধৈর্য ধরে দেখো, লাভ হবে, ঠিক আছে? পরে ম্যাথ গুলা ফিল করতে পারবা। তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা স্থূলকোণী ত্রিভুজ যেহেতু এটাও মুছে দেই, কারণ এটার পরিবর্তে আমি এখন কি অঙ্কন করব? স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করব। স্থূলকোণী স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে স্থূলকোণী ত্রিভুজটা কেমন হবে এটাও মুছে দেই। এই একটা ত্রিভুজ হবে যার একটা কোণ স্থূলকোণ দেখা যায়, একটা কোণ স্থূলকোণ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, কি বলো? এই যে এটা একটা স্থূলকোণ না? এবার নাম দাও, এই শীর্ষটার নাম দাও এ বি সি। এবার বাহুর নামগুলো দিয়ে ফেলো। বাহুর নাম এ শীর্ষের বিপরীত বাহু এ, সি শীর্ষের বিপরীত বাহু সি এবং বি শীর্ষের বিপরীত বাহু বি। এখন এইখানেও আমার সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। তাহলে আমি একটু লম্ব অঙ্কন করব, এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করি, একটা বিষয় বোঝার মতো। এটা সমকোণ, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। কিন্তু এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটার মান দেখো তো, পাই মাইনাস সি লেখা যায় কিনা? সম্পূর্ণটা পাই বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি সি বাদ দিয়ে দেই তাহলে তো এই অ্যাঙ্গেলটা পাই। এবার তুমি দেখো এ সি ডি ত্রিভুজে এবং এ বি ডি ত্রিভুজে, দুইটা ত্রিভুজ নিবে, একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ। তাইলে একটু দেখো যে ত্রিভুজ এ বি ডি এ, এ বি ডি এ যখন নিবা তখন তুমি অ্যাঙ্গেল হিসাবে কাকে নিবা? বি কে নিচ্ছ। তাহলে দেখো তো সাইন বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত? এডি, লম্ব কত? এডি ডিভাইডেড বাই অতিভুজ কত? এসি না এবি না? এবি বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি, এবি এর মান কত? সি। পরে লাইনে বসায় এত বা এডি ইকুয়াল টু এবি এর পরিবর্তে লেখা যায় সি ইনটু সাইন বি। এডি এর পরিবর্তে এইচ ধরতে পারো, না ধরলেও সমস্যা নাই। একটা পাইছি। আবার এবার ছোট ত্রিভুজটা নাও তো, ছোট ত্রিভুজটা কি আছে দেখো তো, এসিডি সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজ এসিডি এ। এইবার তুমি নিবা সাইন কোণ সি, কিন্তু নিতে পারতেছো না, তোমার নিতে হবে পাই মাইনাস সি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি, এসি মানে কত? বি। অতিভুজ হচ্ছে এসি, এসি মানে হচ্ছে বি, এত বা। আচ্ছা এখন তুমি বলো সাইন পাই মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, পাই পূর্ণ সংখ্যা, সাইন সি। তাহলে আমি কি সরাসরি লিখতে পারি এডি ইকুয়াল টু বি ইনটু সাইন সি? তাহলে এখন কি আবার এডি ইকুয়াল টু সি সাইন বি এবং এডি ইকুয়াল টু বি সাইন সি। তাহলে অতএব তুমি কি লিখতে পারো না বি সাইন সি ইকুয়াল টু সি সাইন বি? পরের লাইনে তুমি কি লিখতে পারো? বি ডিভাইডেড বাই সাইন বি, বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি, এই যেটা বি। ঠিক আছে? তাহলে অনুরূপ ভাবে তুমি কি লিখতে পারবা না a ডিভাইডেড বাই sin b ইকুয়াল টু b, a ডিভাইডেড বাই sin a ইকুয়াল b ডিভাইডেড বাই sin b ইকুয়াল c ডিভাইডেড বাই sin c? সব ঠিক আছে। এখন লাস্ট একটু কাজ করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু চিন্তা করো। মুছে ফেললাম, মুছে ফেলবো? আচ্ছা এবার আসো, স্থূলকোণী তো গেল, এখন একটু চিন্তা করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে ফেলি। তার মানে প্রত্যেক ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই এই সাইন রুলটা প্রমাণ করা যাচ্ছে, যাচ্ছে না? তাহলে সমকোণী ত্রিভুজ তো অঙ্কন করা খুব সহজ। এই যে, এটাই সমকোণী ত্রিভুজ, শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি। তাহলে বাহুর নাম দিয়ে দাও। এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে তুমি ফার্স্টে সাইন নিবা, সাইন কোণ বি নাও। সাইন বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত? এসি, এসি এর মান হচ্ছে বি ডিভাইডেড বাই অতিভুজ কত? সি। এতবা তুমি কি লিখতে পারো? বি ইকুয়াল টু সি ইন্টু সাইন বি লিখতে পারি। এখন তো তুমি কোন সি নিতে পারবা না। কোন সি মানে কি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন কি করা যায় দেখো, এখন কি করা যায়, একটু সাইডে একটু বিষয়টা বুঝা নাও, একটু সাইডে বুঝা নাও, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে তো, বি ইকুয়াল টু সাইন বি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম, সমস্যা নাই, দিয়ে রাখছো। এইবার আসো তুমি দেখো, এই যে যে এসি, এই এসি সমান কত বলো তো? বি। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি বি ইন্টু 1, সমস্যা আছে? আমি কোন সি আনতে চাচ্ছি, ইকুয়াল টু বি ইন্টু সাইন সি আনি। কারণ কি? সি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। আর এই যে সাইন সি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আমি 1 এর পরিবর্তে বি সাইন সি আনতে পারি। আচ্ছা, তাহলে এসি ইকুয়াল টু বি, তাহলে এই যে এখানে বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? বি ইন্টু সাইন সি ইকুয়াল টু সি ইন্টু সাইন বি। কারণ আমার অ্যাঙ্গেল আনা লাগবে, সি অ্যাঙ্গেল আনা লাগবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এখন আমি কি লিখতে পারি? বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। অনুরূপ ভাবে এ ডিভাইডেড বাই প্রমাণ করা যাবে। তাহলে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী তিনটা ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ হলো যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের অনুপাত তিনটা সমান হবে। ত্রিভুজের যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের অনুপাত গুলা কি হবে? সমান হবে। তুলছো? তুলো। তাহলে চলো এবার আমরা মেইনলি সাইন রুলে ঢুকে যাই। তাহলে এটুকু মুছে ফেলবো। আচ্ছা, এবার আসো সাইন রুলটা কি, তাহলে আমরা একটু দেখি সাইন রুলটা কি। ঠিক আছে, তার জন্য আমি একটা ছোট্ট ত্রিভুজ আঁকি। ফার্স্টে আমি একটা বৃত্ত এখানে হইলো, একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার নাম হচ্ছে, মনে করো যে, আরে এই তো, মনে করো এই ত্রিভুজটা শীর্ষবিন্দু গুলো দাও এ বি সি, এ বি সি। তাহলে এইখান থেকে এই যে যে ডিসটেন্স, এটাই কি আমার পরিব্যাসার্ধ আর না? এটাই তো আমার পরিব্যাসার্ধ আর। তাহলে এখানে কি এ বি সি বৃত্তের পরিব্যাসার্ধ সমান সমান আর। যদি তাই হয় তাহলে সাইন রুল তোমাকে বলে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু টুয়াইস r। এই যে তিনটা অনুপাত, তিনটা অনুপাত সাধারণত আমরা তিনটা অনুপাত যদি পরস্পর সমান হয় তখন আমরা একটা ধ্রুবক সংখ্যা কে ধরে নেই, এখানে সেটা হচ্ছে 2r, পরিব্যাসার্ধের দ্বিগুণের সমান, অর্থাৎ পরিব্যাসের সমান। কথা কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ত্রিভুজের সাইন রুল। হ্যাঁ, এইখান থেকে দেখো এখন কি লেখা যায়। এইখান থেকে অতএব তুমি কি লিখতে পারো a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু 2r লেখা যায়। তুমি লিখতে পারো b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু 2r, এবং তুমি এটাও লিখতে পারো c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু 2r। একটা একটা সূত্র পাইছি। দেখো এইখান থেকে তুমি এর মান বের করতে পারো, a ইকুয়াল টু 2r সাইন a লেখা যায়। এখানে b ইকুয়াল টু 2r সাইন b লেখা যাচ্ছে। আর এখানে c ইকুয়াল টু 2r সাইন
সি লেখা যায়। তাহলে এই যে আরেকটা করে সূত্র পাইছো, যখন যেটা কাজে লাগবে ম্যাথের মধ্যে তখন সেইটাই ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে সাইন এ সাইন বি সাইন সি এর মানটাও বের করা যায়। তাইলে দেখো, এই যে ফার্স্টের লাইন চিন্তা করো, সাইন এ ইকুয়াল টু কত হয় দেখো তো, সাইন এ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 2r হয় কিনা। তাহলে এটাও একটা বক্সের মধ্যে আটকাও। এখানে দেখো তো সাইন বি ইকুয়াল টু কত লেখা যায়, সাইন বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 2r, অর্থাৎ যখন যে অ্যাঙ্গেল নিব তার বিপরীত বাহু ডিভাইডেড বাই পরিব্যাসার্ধের দ্বিগুণ। বুঝতে পারতেছি, আমি বি অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, তাহলে বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে স্মল বি ডিভাইডেড বাই 2r। তাহলে আমি যখন সি অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তাহলে সাইন সি ইকুয়াল টু স্মল সি ডিভাইডেড বাই 2r। এই হচ্ছে সাইন রুলের বিস্তার। বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে সূত্র পাইছি কয়টা, মেইন সূত্র একটা, এটাই আমরা মনে রাখবো, বাকি এগুলো আমাদের। হ্যাঁ, তাহলে এখান থেকে সূত্র হিসাবে যদি তুমি মুখস্থ করো 1 2 3 4 5 6 7 8 9, তখন কিন্তু তুমি ঘাবড়াই যাবা যে এত সূত্র কেন পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি উপরের সূত্র থেকেই সমাধান করে পরের গুলো আসছে। কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে ত্রিভুজের সাইন রুল। শুধুমাত্র এইটুকু জ্ঞানের মাধ্যমেই ম্যাথে ঢোকা যায় এবং 1 2 3 নাম্বার ম্যাথ সলভ করা যায়। এইটুকু জ্ঞানের মাধ্যমেই ম্যাথে ঢোকা যায়, কিন্তু আমরা এইটুকু জ্ঞান নিয়ে ম্যাথে ঢুকবো না। আমরা সাইন রুলটা দেখছি, এখন কোসাইন রুলটা দেখবো। কোসাইন রুল বা কজ রুল। হ্যাঁ, কোসাইনের জন্য আলাদা রুল, সাইন রুলের মতো না। কোসাইনের জন্য, সাইনের জন্য যেমন রুল আছে, কোসাইনের মতো তেমনই রুল আছে, সেটাও আমরা এখন দেখব। এরপরে আমরা ইনশাআল্লাহ বাহুর মাধ্যমে একটা অনুপাত আছে, সূত্র আছে, সেইটা দেখে আমরা ম্যাথে ঢুকবো। তাইলে হচ্ছে এই বেসিক সূত্রগুলা করে ম্যাথে ঢুকলে ম্যাথগুলা করা আমাদের জন্য সহজ হবে। এই পর্যন্ত বোঝাইতে পারছি? হইছে? তুলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো কোসাইন রুল। খুব গুরুত্বপূর্ণ, খুব মজার। এইখান থেকে দেখো আমরা কি কি মান বের করতে পারি। ত্রিভুজ নিয়ে মনে করো একদম ঝামাঝামা হয়ে যায় এই কোসাইন রুলটা শেখার পরে। প্রথমত আমরা একটা সুইট করে ত্রিভুজ আঁকি। হ্যাঁ, এই যে একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এই শীর্ষেটার নাম দাও এ বি সি। প্রমাণে ঢোকার আগে একটু রুল গুলা লিখে নেই। তাইলে যদি এমনটা হয় cos a ইকুয়াল টু, তাহলে আমার বাহুগুলার নাম দিতে হবে, তাই না? এই বাহুটার নাম কি হবে? আমি ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারবো, সি। যদি এইখানে অ্যাঙ্গেল হিসাবে এ থাকে, দেখো এটা দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। চক্রক্রম মনে আছে আমাদের, এ বি বিসি সি এ, এটাকে কি বলা হয়? চক্রক্রম বা সাইক্লিক অর্ডার। মনে আছে তো? আচ্ছা, এইটুকু মনে থাকলেই হবে। এখানে এ বলছে না, তাহলে এই যে এখানে এ মাইনাস হবে, বাহু এ মাইনাস হবে, তাহলে বাকি দুইটা বাহু কে কে বাকি আছে? বি এবং সি। তাহলে এই যে লিখবা বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2bc। সূত্র পড়ো না, এ প্লাস বি হোল স্কয়ারের, অনেকটা ওই রকম। প্রমাণ ওইখান থেকে আসে নাই। তাইলে যখন তোমাকে কজে বলছে তখন এ বাহুটা কি হবে? মাইনাস হবে, আর কি হবে? বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2c। এইবার এইটা তুমি বলো তো, আমি যদি এইখানে cos b দেই তাহলে কি হবে? cos b ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার, না ভুল নাই, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। চক্রক্রম মনে রাখবো। এখন যদি আমি তোমাকে cos c দেই, তাহলে cos c ইকুয়াল টু, তাহলে c টাকে আগে মাইনাস করে দাও, c স্কয়ার, তাহলে বাকি আছে কে? a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। দেখো কি চমৎকার একটা বিষয় এখান থেকে তোমার সামনে আসলো, সেটা হচ্ছে মনে করো একটা ত্রিভুজের তিনটা বাহুর মান তুমি জানো, কিন্তু কোন কোণের মান তুমি জানো না। সেই ক্ষেত্রে ত্রিভুজের যেই কোন কোণের মান তুমি বের করতে পারতেছো। এত ইন্টারেস্টিং, এত মজার একটা বিষয়। একটা ত্রিভুজ তো সবসময় দেখতে যেমন হবে তা না। মনে করো এই যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ বিষমবাহু। এই ত্রিভুজের বাহুগুলার মান যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি যে কোনো অ্যাঙ্গেলের মান ডিরেক্ট সরাসরি বের করতে পারবা। না তোমাকে সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে, না কোনো বিশেষ চিত্র অঙ্কন করতে হবে। তুমি সরাসরি cos c, মনে করো c এর মান বের করবা,
cos c ইকুয়াল টু, তাহলে কি করব cos c ইকুয়াল টু, তাহলে এই যে দুইটা সংলগ্ন দুইটার যোগ করে দিব বর্গ করে, আর এই যে যেটা বিপরীত এটা মাইনাস করে ডিভাইডেড বাই 2ab। চক্রক্রম মনে থাকলে তো এটা ব্যাপার না, একটা গেল। দ্বিতীয়ত, তুমি যদি অ্যাঙ্গেল মনে থাকে এবং যে কোনো দুই বাহু জানলে আরেকটা বাহুর মান বের করতে পারবা, ওইটা এমনিও পারতা, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমেও পারতা। এখন এটা একটু প্রমাণ দেখা উচিত। আগে সূত্রগুলা লেখো, আমি একটা প্রমাণ দেখাই। কার জন্য দেখাবো? যে কোনো একটা প্রমাণ দেখাই, যে কোনো একটা দেখলেই হয়, এগুলা জটিল কিছুই না। এইটা মনে রাখা জরুরি। তাহলে cos ত্রিভুজের কোসাইন সূত্র কয়টা পাইছি? 3টা। এই 3টা সূত্র মনে রাখা তোমার জন্য জরুরি। এবার আসো একটু কাজ করি, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করি, এটার নাম দেই হচ্ছে ডি। আচ্ছা, তাহলে একটা বিষয় একটু বুঝো তো, একটা বিষয় একটু বুঝো। এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে এ, কিন্তু এটাকে আমি দুই ভাগ করছি। ডি কোনোভাবেই কি বিসি এর মধ্যবিন্দু মনে হচ্ছে? ডি তো মধ্যবিন্দু না। যদি সমকোণী ত্রিভুজ হইতো তাইলেই মধ্যবিন্দু হইতো, সমকোণী ত্রিভুজ ছাড়া লম্ব অঙ্কন করলে সে মধ্যবিন্দু হবে না। তাইলে আমি এই অংশটুকুকে যদি এক্স চিন্তা করি, তাই এই অংশটুকু কি হবে? এ মাইনাস এক্স। অথবা এই অংশটুকুকে এক্স চিন্তা করলে এই অংশটা কি হইতো? এ মাইনাস এক্সই হইতো, কারণ সম্পূর্ণটা তো এ, সম্পূর্ণ দৈর্ঘ্য এ, এই অংশ এক্স হইলে এটা এ মাইনাস এক্স। সো তুমি যে কোনো সাইডে এক্স ধরতে পারতা। এই পর্যন্ত বোঝাইতে পারলাম? এবার আসো, তুমি এই যে এখানে একটা ছোট ত্রিভুজ হয়েছে, এই যে যে এডি, এই এডি উচ্চতাটাকে একটু এইচ ধরা যাক, বারবার এডি ব্যবহার করার থেকে এইচ ধরা যাক, তাই না? এবার আসো ঘটনা, ত্রিভুজ এ বি ডি এ, আমি একটু ছোট ছোট করে দেখাই। ত্রিভুজ এ বি ডি এ, তুমি এই অ্যাঙ্গেল হিসেবে নাও কোণ বি কে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল হিসেবে তো না, আমি যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য তো কাজ করব, এখানে অ্যাঙ্গেল নিব না। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা দিয়ে দাও। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লেখা যায়? ত্রিভুজ এবিডি এ কি লেখা যায়? এখানে ত্রিভুজ কত? তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এখান থেকে একটু এইচ এর মানটা বের করা যাক। এইচ স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। কেন এইচ এর মানটা বের করলাম? আবার যখন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, দেখো এইচ কমন। তাহলে এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এসিডি, ত্রিভুজ সিডিএ। ত্রিভুজ এসিডি এর মধ্যে তুমি যখন আবার অতিভুজ কত, কারণ এই যে এইটা তো সমকোণ, তাই না? তাহলে অতিভুজ হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এই তো, এইটা দেখো 1 নং দাও, এটা 2 নং দাও, দরকার হয় না এটা, ও সরি, এটা 1 নং দেওয়ার আগে আরেকটা লাইন করতে হবে। এইচ মান বসাইতে হবে না, আমরা কি কম্পেয়ার করে দেই। এত বা মান বসাই দিলেও হয়, মান বসাই দিলেও হয়। তাহলে দেখো এটা কি লেখা যায়? মান বসাই দিব, বি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, এই যে এইচ এর মান বসাই দাও, প্লাস সি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। মান বসাইলেও হইতো, অথবা এখানে এইচ এর মান বের করে সমীকরণ 1 আর 2 কম্পেয়ার করতে, ডান সাইড সমান ডান সাইড, ইচ্ছা কোনো সমস্যা নাই। এইবার এখানে একটু ক্যালকুলেশনটা করো। বি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাকে একেবারে সূত্র দেই, কিন্তু সামনে কি চিহ্ন আছে? মাইনাস আছে, সুতরাং ভিতরের চিহ্নগুলো উল্টাই যাবে। প্লাসের স্কয়ার হয়ে যাবে মাইনাসের এ স্কয়ার, এরপরে মাইনাসের 2ax হয়ে যাবে প্লাসের 2ax, প্লাসের এক্স স্কয়ার হয়ে যাবে মাইনাসের এক্স স্কয়ার। এইবার দেখো এক্স স্কয়ার কাটা যায়, যায় না? এত বা বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স, এই পর্যন্ত রইলো। এখন কথা হচ্ছে, আমার চিত্রের মধ্যে কোথাও কি এক্স ছিল? আমার ত্রিভুজটার মধ্যে তো কোথাও এক্স ছিল না। এক্স আমি পরবর্তীতে লম্ব অঙ্কন করছি, সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করার সুবিধার জন্য এক্স আসছে। তাহলে এক্স এর মানটা কি আমার ত্রিভুজের মাধ্যমে বের করে নেওয়া উচিত? আচ্ছা, এক্স এর মানটা যেহেতু বের করে নেওয়া উচিত, তাহলে এখানে চিন্তা করো, দেখা যাবে। হ্যাঁ,
এখানে চিন্তা করো এক্স এর মানটা একটু বের করে নেই। হ্যাঁ, এই যে যে ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ, এই সিটাকে যদি তুমি অ্যাঙ্গেল হিসাবে নাও, সিটাকে যদি তুমি অ্যাঙ্গেল হিসাবে নাও, তাহলে দেখো সাইন যদি নাও, তুমি যদি সাইন সি নাও তাহলে হবে লম্ব বাই অতিভুজ। আমার তো ভূমির মান বের করতে চাচ্ছি, আমি ভূমি এবং অতিভুজ বের করতে চাচ্ছি। কেন? তুমি টেন থিটাও তো নিতে পারতা। তুমি যদি টেন থিটা নিতা, এটা তো থিটা চিন্তা করতেছো সিকে, তুমি যদি টেন থিটা নিতা তাহলে হয়তো লম্ব বাই ভূমি এইচ বাই এক্স। আমি তো এইচ এবং এক্স কে এলিমিনেট করতে চাই, তারা তো আমার ত্রিভুজের মধ্যে নাই। তাহলে আমি এক্স কে এইচ এর মাধ্যমে সরাবো না এক্স এর মান বি এর মাধ্যমে সরাবো? ডেফিনেটলি বি এর মাধ্যমে সরাবো, কারণ ত্রিভুজের বাহু ছিল এ বি সি। এ বি সি ব্যতীত অন্য যে যে বাহুর মান আসছে সেগুলো তো ত্রিভুজের ভিতরে থাকার কথা না। তাহলে বি হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে ভূমি। অতিভুজ এবং ভূমির অনুপাতকে নিয়ে আসে একমাত্র কজ। তার মানে এখানে চাইলেই আমি সাইন নিতে পারি না। তাহলে আমি কি লিখবো? cos সি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে বি। এইবার যদি তুমি একটু ক্রস গুণ করো, এত বা এক্স ইকুয়াল টু বি ইন্টু cos সি। এই যে এখানে এক্স আছে, এই এক্স কে এখন সরাই দেওয়া যায়। তাহলে পরের লাইনে এত বা বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ। এই যে এক্স এর পরিবর্তে কি লেখা যায়? বি cos সি, বি cos সি। আমি এই সাইডকে এক্স ধরছি বলে আমি সি অ্যাঙ্গেলের মান পাচ্ছি, cos সি এর মান পাচ্ছি। আমি যদি এই অংশকে এক্স ধরতাম তাহলে আমি কার মান পাইতাম? cos বি এর মান পাইতাম। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, নিচে কি দেখা যাবে? আরেকটা লাইন করলেই হয়। এইবার আমরা অতএব cos সি এর মান বের করতে পারি। অতএব দেখো cos সি ইকুয়াল টু এই যে বি স্কয়ার cos সি এই সাইডে রইলো, এইগুলা এই সাইডে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাইলে বি স্কয়ার প্লাস এর আছে থাকবে, মাইনাস এর স্কয়ার কি হয়ে যাবে? প্লাস এর স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সি স্কয়ার বাম সাইডে আসলে মাইনাস সি স্কয়ার, আর এই যে 2ab ওই সাইডে যায় ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2ab। জায়গা স্বল্পতার জন্য এক লাইনে করে দিলাম। বুঝাইতে পারছি? তাহলে cos c এর সূত্র বুঝছো? অনুরূপ ভাবে cos b এবং cos a আসছে, দেখো দেখা যায় কিনা। হ্যাঁ, এটা এটা চক্রক্রম, সি এর পরে এ আসে না, চক্রক্রমে এ বি বি সি সি এ। তুমি যদি এখানে এ স্কয়ার প্লাস সি স্কয়ার দাও, নিচে এ সি দাও, বিন্দু পরিমাণ ভুল নাই। বাট আমরা একটু চক্রক্রমটা মেইনটেইন করলাম, কারণ এর পরে যে সূত্রটা দিব ওখানে চক্রক্রম কাজে লাগবে। সি এ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স পি কিউ কিউ আর আর পি। ঠিক আছে? তাহলে কজ এর সূত্র বুঝতে পারছো? এই প্রমাণটা বুঝাইতে পারছি। কয়টা ত্রিভুজ নিয়ে কাজ করছি? দুইটা। আবার একটু রিভিউ করি, কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি। এ বি ডি থেকে এইচ এর মান যেটাই যেখানে বসাই দিছি, সূত্র বসাই দিছি। এই এক্স আমার ত্রিভুজের অংশ না, আমার ত্রিভুজের বাহু হচ্ছে এবিসি। এই জন্য এক্স এর মান আমি বি এর মাধ্যমে আনছি, কারণ এইচ এর মাধ্যমে আনলেও লাভ হইতো না। বি এর মাধ্যমে যদি আনতে চাই, এই সি কে যদি আমি অ্যাঙ্গেল হিসেবে ধরি, তাইলে এইখানে এক্স হচ্ছে ভূমি এবং বি হচ্ছে অতিভুজ। ভূমি এবং অতিভুজের অনুপাত নিয়ে আসে একমাত্র কজ। এই জন্য কজ সি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওইখান থেকে দেখো ভূমির মানটা আমি অতিভুজের মাধ্যমে বের করছি, পরে এখানে মান বসায় একটা লাইন একটু জাম্প করছি। এইটাই হচ্ছে আমাদের কজ রুল। এই দেখো স্পষ্ট দেখা যায় কিনা। ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে বাকি এই তিনটা একটু মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? তোলা শেষ? তোলো। দেখো একটা সূত্র, এটার নাম হচ্ছে বাহুর সূত্র। অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল কোনো নাম নাই, বাহুগুলোর মাধ্যমে একটা সূত্র আসে। ঠিক আছে? বুঝাইতে পারছি? সূত্রটা খুবই কনফিউশনিং, মানে সরাসরি যদি তুমি একটু রিদমটা মনে রাখতে না পারো তাহলে এই সূত্র মনে থাকবে না। এই সূত্র থেকে বুয়েটেও ম্যাথ আসে। সুতরাং বাহুর সূত্র কেন বলা হয়েছে একটু দেখি। এই যে যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু তিনটা কি কি? এই ফ্রি হ্যান্ড ত্রিভুজ আঁকতে গেলে এটাই সমস্যা। এটা হচ্ছে এ,
বি সি, তাহলে এই বাহুটা এ বি সি। একটু বুঝা নেই, বাহুর সূত্রটা একটু দেখে নেই। এ বাহু সমান সমান চক্রক্রম এ বি বিসি সি এ, এই চক্রক্রমটা এখানে কাজে লাগবে, তাইলে এই সূত্র মনে থাকবে। আমি যখন এ বাহু হিসেবে নিচ্ছি তখন এইখানে থাকবে বি সাইন সি প্লাস সি সাইন বি, এটা মনে রাখবো, এটা উল্টাটা হয়ে যাবে। হ্যাঁ বি, আরে সরি, আরে কি লিখছে, আরে না 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 না, বি cos সি প্লাস সি cos বি, আমি মেইন সূত্রই ভুলে ফেলছি। এবার আসো, আমি তো এ বাহুর জন্য লিখলাম, এখন যদি আমি বি বাহুর জন্য লিখি কি লিখবো, তাহলে দেখো বি এর পরে কে আসবে, সি, তাহলে এখানে হবে সি cos, এখানে সি আসলে পরে কে আসে, এ আসে, সি cos এ প্লাস, তাহলে এই যে এখানে এ cos সি। এবার আমি যদি এখানে সি নেই, সি এর পরে কে আসে, এ বি বিসি সি এ, এ বি বিসি সি এ, তাহলে সি এর পরে কে আসবে, এ, এখানে এ আসলে এর পরে কে আসে, বি, তাহলে এ cos বি, তার মানে বাহু এ অ্যাঙ্গেল হিসেবে বি, cos এর বি প্লাস, তাহলে এই যে এখানে বি cos এ, কোথায় কোথায়, হ্যাঁ বাহু সবসময় ছোট হাতের হবে। তাহলে দেখো আমি যখন বাহু হিসেবে এ কে নিছি, তাহলে প্রথম অ্যাঙ্গেলটা কি হয়েছে, এর পরে বি আসবে, cos এর সাথে অ্যাঙ্গেল হিসেবে চলে যাবে সি, তাহলে এখানে বি cos সি যদি হয় তাহলে পরেরটা হবে সি cos বি। এইটুকু চক্রক্রম মনে রাখো, এখানে যা হবে এখানে তার উল্টাটা হবে, বি cos সি হইলে এখানে সি cos বি। এবার দেখো বাহু হিসেবে কাকে নিছি, বি, বি এর পরে কে আসবে, সি, সি এর পরে কে আসবে, এ, তাহলে বি বাহু সি অ্যাঙ্গেল, তাহলে এই যে সি cos এ, বি এর পরে সি আসবে, সি এর পরে এ আসবে, সি cos এ, সি ইকুয়াল টু সি এর পরে এ আসে, সি cos বি, এ বি বি সি সি এ। বুঝতে পারছি? আচ্ছা, এখন এটার একটু প্রমাণটা দেখা দরকার না, এটার একটু প্রমাণটা দেখো। এবার দেখো এই যে যে এ বাহু, এ বাহুকে দুইটা বাহুর যোগফল হিসেবে লিখছি, দুইটা ভাগে বিভক্ত করছি কিনা তাকাও, এ বাহুকে আমি দুইটা ভাগে বিভক্ত করছি কি করি নাই, করছি। তাহলে এই যে এখানে এ বাহুকে আমি দুই ভাগে বিভক্ত করি, দুইটা ভাগ কি সমান, কি সমান না, সমান না, এখানে আমাদের চিত্র অনুযায়ী বোঝা যাচ্ছে, সমান হতে পারে নাও হতে পারে, আমি তো বলছি এরা সমান, সমান না, তাইলে এই যে বিভক্ত করে ফেললাম। এইবার দেখো এই পর্যন্ত তুলছো, বলতেছি এটা তুলো। দেখো তাহলে আমরা এ বাহুকে দুইটা আলাদা আলাদা অংশে যোগ অবস্থায় লিখছি, এই জন্য এই বাহুকে আমরা দুইটা ভাগ করছি। এই যে এটার নাম যদি তুমি ডি দাও, তাহলে দেখো তো তুমি কি বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি লিখতে পারো কিনা, হ্যাঁ বিডি প্লাস সিডি বা ডিসি যোগ করলেই পাবো বিসি। এখন দেখো এই যে এই ত্রিভুজটা চিন্তা করো, ত্রিভুজটা কত, এই ত্রিভুজটা হচ্ছে এ বিডি, ত্রিভুজ এ বি ডি বা এ ডি বি এ, হ্যাঁ, cos b ইকুয়াল টু কত হবে, cos b, এটা যদি থিটা হয় তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিডি ডিভাইডেড বাই অতিভুজ কত সি, এই যে এটাই তো অতিভুজ, এটাই কি অতিভুজ। এত বা এখান থেকে বিডি এর মানটা বের করে রাখলাম, বিডি ইকুয়াল টু সি ইনটু cos b। এবং আরেকটা ত্রিভুজ কি হয়েছে, এ সিডি, এ সিডি, আরেকটা ত্রিভুজ এ সিডি এ, এসিডি এ দেখো তুমি এই যে এটা cos c বের করতে চাচ্ছ, তাহলে cos c ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে সিডি, এটা হচ্ছে ভূমি, এখানে অতিভুজ কত বি, তাহলে এইখান থেকে তুমি সিডি ইকুয়াল টু বি cos c লিখতে পারো, যায় না, তাহলে এই মানগুলো এখানে বসাই দাও, এই যে এটা মনে করো 1 নাম্বার ছিল, তাহলে এই যে এখান থেকে মানগুলো এখানে বসাই দাও। অতএব বিসি, বিসি ইকুয়াল টু বিডি এর পরিবর্তে কি লেখা যায়, এবং সিডি এর পরিবর্তে, বিডি এর পরিবর্তে লেখা যায় সি cos বি প্লাস
সিডি বা ডিসি এর পরিবর্তে লেখা যায় বি কস সি। এত বা দেখো তো বিসি বাহুটা মানেই তো ছোট হাতের এ, বিসি বাহুটা মানেই ছোট হাতের এ, ইকুয়াল টু যেহেতু এ আছে এই যে মিলানোর জন্য এটাকে আগে লিখি বি cos সি প্লাস সি cos বি। দেখো তো একটা সূত্র প্রমাণ পাইছো? তাহলে বাকি সূত্রগুলা কি অনুরূপ ভাবে প্রমাণ লেখা যাবে? অনুরূপ ভাবে আর লিখলাম না, আমি শুধু লিখলাম অনুরূপ ভাবে, বাকিগুলো প্রমাণিত। এখন কি আমি বেসিক সূত্র কয়টা দেখাইতে পারছি? এই কয়েকটা সূত্রের সাহায্যে আমরা ইনশাআল্লাহ ঢুকবো। এবার আর একটা দুটো সূত্র একটু দেখে নেই, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা তোলা শেষ হয়েছে। তাহলে এই সূত্রগুলোর নাম কি? ত্রিভুজের বাহুর সূত্র। কিসের সূত্র? চক্রক্রমটা কি হবে? যখন বাহু হিসাবে এ নিব তখন হবে বি cos সি, আর ওইটা উল্টায় যাবে সি cos বি। বাহু হিসাবে যখন সি নিব তখন হবে এ cos বি, ওইটা হবে বি cos এ। এবং বাহু হিসাবে যখন আমাকে বি নিতে বলবে তাহলে সি cos এ প্লাস এ cos এ। এবার একটু স্টার্ট দিয়ে লাস্ট কয়েকটা সূত্র লেখো। ক্ষেত্রফলের সূত্র মুছে ফেললাম, এই সাইডটা মুছি। ক্ষেত্রফলের সূত্র লেখো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রটাও তোমরা হচ্ছে এসএসসি তে দেখে আসছো। ক্ষেত্রফলের সূত্র লাস্ট কিছু সূত্র, হেডিংটা হবে ক্ষেত্রফলের সূত্র। কিসের? ক্ষেত্রফলের সূত্র। এক নাম্বার, যদি এই যে ক্ষেত্রফলকে 23 চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? হাফ যদি বাহু হিসাবে এবি থাকে তাহলে সাইন হবে সি। পরে আসছিলাম দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই যে এই ধরনের। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু দাও এ বি সি, তাহলে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ এ বি, এবং এই দুইটার অন্তর্গত কোণ সাইন সি। যে দুইটা বাহু তাদের অন্তর্গত কোণ, বাহু যদি এ বি হয় তাদের অন্তর্গত কোণ সি হবে, দেখে আসছো। বাহু যদি বিসি হয় তাদের অন্তর্গত কোণ হবে, বাহু বিসি অন্তর্গত কোণ হবে এ। ক্লিয়ার? তাহলে 2 নম্বর সূত্রটা কি লেখা যায়? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, এখানে এ বি, তাহলে এখানে যদি বিসি থাকে তাহলে হবে সাইন এ। 3 নম্বর সূত্রটা কি লেখা যায়? হাফ বিসি এর জায়গায় যদি সি এ থাকে, সি এ, তাহলে এখানে কত হবে? সাইন বি। আরো একটা ক্ষেত্রফলের সূত্র শিখে আসছো। আর একটা ক্ষেত্রফলের সূত্র কি শিখে আসছিলে? এটাও তো লাগে না। 4 নম্বরে এই যে ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এ, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? এখানে এস কি? অর্ধপরিসীমা। এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্ধপরিসীমা। আর 2s দ্বারা বোঝায় পরিসীমা। আর একটা সূত্র, এটা নতুন সূত্র, ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তিনটার গুণফল এবিসি ডিভাইডেড বাই 4r, এবিসি ডিভাইডেড বাই 4r। এখানে আর কি বলতো? আর হচ্ছে পরিব্যাসার্ধ। গুছায়া সূত্র দেওয়া শেষ। এইবার চলো আমরা কিছু ম্যাথে ঢুকি। আজকের ক্লাস অলরেডি বড় হয়ে যাচ্ছে, আমরা বেশি ম্যাথ মনে হয় করতে পারবো না, কয়েকটা ম্যাথ করব। গোছানো শেষ? আচ্ছা, তোলা শেষ? ক্লিয়ার করব? দেখো খুবই সহজ ম্যাথ দ্বারা শুরু করলাম। এটা রূপন্তী প্রকাশনীর 1-1 নাম্বার। আমরা ম্যাথগুলো রূপন্তীর থেকে নাম্বার দিব, কিন্তু কেতাব স্যারের ম্যাথও করাবো, মানে কোনো বাদ থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 1-1 নাম্বার ম্যাথটা তোমাকে লেফট হ্যান্ড সাইডে বড় একটা রাশি দেয়া আছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 0, এটা প্রমাণ করতে হবে। এবং আরেকটা মজার বিষয় বলা আছে, এই প্রত্যেকটা ম্যাথের শুরুতে দেখো একদম শুরুতে বলা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এবিসি কথাটা বলছে মানে কি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এই কথাটা তোমাকে বলা আছে। আচ্ছা, এটা থাকলেই হইল। আচ্ছা, আর যেহেতু ত্রিভুজের কথা বলছে তাহলে আমি সাইন রুল কোসাইন রুল সব রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে একটু দেখো, আমরা লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইড ইকুয়াল টু এ, এই যে সাইন বি কে কি লেখা যায়? বি ডিভাইডেড বাই 2r লেখা যায়, মাইনাস সাইন সি সি ডিভাইডেড বাই 2r, মাত্র দেখে আসছি না? প্লাস বি ইনটু সি ডিভাইডেড বাই 2r মাইনাস
a ডিভাইডেড বাই 2r। তাহলে সূত্রগুলো দেখলে কত সহজ, দেখছো? c ইনটু a ডিভাইডেড বাই 2r মাইনাস b ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু, দেখো একেবারে ক্যালকুলেশন করা যায়। এইখানে লসাগু 2r হইলে উপরে কি হবে? b মাইনাস c। এখানে লসাগু 2r, এখানে লসাগু 2r, তাহলে প্রত্যেক জায়গায় লসাগু 2r। তো আমি যদি এক কাজ করি 1 ডিভাইডেড বাই 2r যদি আমি কমন নেই, তাহলে উপরে b মাইনাস c এর সাথে যদি a দ্বারা গুণ করে দেই, তাহলে ab মাইনাস ca, এইখানে প্লাস হচ্ছে bc মাইনাস ab প্লাস হচ্ছে ca মাইনাস bc। আমি কি একবারে লিখতে পারি যদি চাই? তাইলে যদি লেখা যায়, তাইলে দেখো প্লাস ab মাইনাস ab মাইনাস ca প্লাস ca এবং প্লাস bc মাইনাস bc কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই 2r এর সাথে গুণ হবে 0। কোনো কিছু 0 মানে কি 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। উপরের কাজটা কি বুঝি নাই আমি? একটু রাফ করে দিব। এই দেখো 2r, তাহলে এখানে কত হবে? b মাইনাস c প্লাস b ইনটু 2r, তাহলে এখানে কত হয়? c মাইনাস a। এগুলো একটু জাম্প করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 2r কে বাহিরে নিয়ে আসলাম, a দ্বারা লবে গুণ করে দিলাম, ab মাইনাস ca, এখানেও তো তাই হবে, প্লাস bc মাইনাস ca 1 ডিভাইডেড বাই 2r। এই 1 ডিভাইডেড বাই 2r কে আমি একবারে কমন নিছি, তার মানে কি দুইটা লাইন জাম্প করছি। এটা করতে হবে জাম্প, নাহলে টাইমে কোলাইতে পারবা না। শেষ। এইটা তুলতে থাকো, আমি 1 এর 2 নাম্বার ম্যাথটা তুলি বোর্ডে। এইটা তুলতে থাকো। 1 এর 2 নাম্বারটা কি আছে? 1 এর 2 নাম্বারে আছে হচ্ছে b মাইনাস c sin a। মুছে দিলাম। এইটা প্রমাণ করতে হবে। এখন কি করা যায় বলো? মান বসাই দাও। ইকুয়াল টু, দেখো কার মান বসাইলে তুমি সুবিধা পাও? সাইন এর মান বসাইলেই তো সুবিধা পাও, পরে উপরে গুণ করে দিবা, হর সবগুলো মিলে যাবে। তুমি চাইলে বি এবং সি এগুলার মান বসাইতে পারতা, বড় হবে। তাহলে দেখো তো বি মাইনাস সি এ ডিভাইডেড বাই 2r প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই 2r প্লাস এ মাইনাস বি, এটা কত ছিল? সাইন এ সাইন বি, এটা সাইন সি ছিল, তাহলে সি ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু, তাহলে দেখো এখানে 1/2r 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 কমন নেই, আগের ম্যাথের মতো 1 ডিভাইডেড বাই 2r যদি কমন নেই, এর সাথে এটা গুণ হচ্ছে না ab মাইনাস ca প্লাস b এর সাথে এটা গুণ হচ্ছে bc মাইনাস ab প্লাস ca মাইনাস bc। দেখো তো এটাও 0 লেখা যায় কিনা? ঠিক আছে। 1 এর 4 নাম্বার অনেক বেশি আসছে, অনেক জায়গায় আসছে। 1 এর 4 নাম্বার, এই 4 নাম্বার ম্যাথটা কম করে হলেও 7-8 বার বোর্ডে আসছে এবং 4 এর অনুরূপ আছে 5 নাম্বার, জাস্ট সাইনের জায়গায় cos স্কয়ার আছে, এইটাও 5-7 বার বোর্ডে আসছে। তার মানে সেম টাইপটা আর 14-15 বার বোর্ডে আসছে। ঠিক আছে, তাহলে দেখো লেফট সাইড থেকে শুরু করা যাক। লেফট সাইড ইকুয়াল টু a স্কয়ার। এবার আসো তো sin b ইকুয়াল টু কত? sin b ইকুয়াল টু b ডিভাইডেড বাই 2r। তাহলে আমি যদি sin স্কয়ার b ইকুয়াল টু লিখতে চাই, তাহলে কি হবে? b স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার লেখা যাবে? তাহলে লিখে দিব। তাহলে এইখানে লেখা যাবে b স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার প্লাস এই যে b স্কয়ারের সাথে আবার গুণ হবে c স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 4
আর স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু এই যেটা কি হবে এ স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার আর 4 আর স্কয়ার মাইনাস এটা হবে বি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার। রাইট হ্যান্ড সাইড তো 0, তার মানে বুঝতে পারতেছো সব কাটাকাটি করতে হবে। আচ্ছা, আগের ম্যাথের মতো আমি যদি 1/4 আর স্কয়ার কে লসাগু করে নেই, আচ্ছা আরো সহজ করা যায়, আরেকটু কাজ করে নেই। এইখানে মনে করো এ স্কয়ার থাকলোই, দেখো কি কাজটা করতেছি, কি দেখো কাজটা কি করতেছি, এখানে মনে করো এ স্কয়ার আছে, এখানে লসাগু করলে কত হবে 4 আর স্কয়ার, তাহলে 4 আর স্কয়ার কে যদি বাহিরে নিয়ে আসো তাহলে এখানে কত হয় বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এইখানে বি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার, এখানে কি থাকে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার, এখানে কি থাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হইল? এখন কি করা যায় দেখো, হ্যাঁ হ্যাঁ এখন কেন এই অনেক কাজই করা যায়, আমি একটু সহজ খুঁজতেছি। 1/4 আর স্কয়ার যদি কমন নেই, পরে তুমি এ দ্বারা গুণ করে দিলে ওই যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার প্লাস হচ্ছে, এইভাবেও তো করা যায়, যায় না? কথা কি বুঝাইতে পারছি? বুঝি নাই? ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 আর স্কয়ার, সবগুলো থেকে কমন নিব, কমন নিলে এখানে কি থাকে এ স্কয়ার ইনটু এটাকে একবারে গুণ করে দাও, তাহলে কি হবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। দেখো সবগুলা কাটা গেলে এটা কি হয় 0, সব কাটা যায়। ক্লিয়ার? ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বুঝাইতে পারছি? এখন এই একের অনুরূপ যেহেতু একের 5, আমি পুরা ম্যাথ করব না, আমি একটা স্টেপ দেখাবো। তাহলে একটু লক্ষ্য করি, এই ম্যাথটা তোমাদের আদমজির জন্য একাডেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো কলেজেরই একাডেমিকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বুঝতে পারছি, তোমাদের কামরুজ্জামান স্যারের খুব পছন্দের ম্যাথ। এখন দেখো এইখানে আমি যদি কজের সূত্র দিতে চাই, কজ রুল তো আমি পড়ে আসছি, কোসাইন রুল পড়ে আসছি, তাহলে কতগুলো বড় বড় রাশি আসবে, অনেক বড় আসবে। কিন্তু এই কজ কে আমি চাইলে সাইনে নিতে পারি, কারণ কজের উপর স্কয়ার আছে। তাহলে কি কজ স্কয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস, এই তো সিম্পল ম্যাথ। তাহলে ইকুয়াল টু, দেখো তো আমি লেফট সাইড করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তাহলে এই যে এটা প্রমাণ করব, এটা একটু ব্র্যাকেটে রেখে দিলাম, কারণ 0 থাকলে কিন্তু লেফট সাইড করা যায় না, আমরা সুবিধার জন্য একটা লাইন জাম্প করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি। এই যে এখানে থাকবে এ স্কয়ার, ব্র্যাকেট দাও, cos স্কয়ার বি মানে কি 1 মাইনাস sin স্কয়ার বি, cos স্কয়ার সি মানে কি 1 মাইনাস, তাহলে 1 এর আগে হবে মাইনাস, আর এই যে মাইনাসে মাইনাস হবে প্লাস sin স্কয়ার সি। জাম্প করা বুঝতে পারছো? এটা 1 মাইনাস sin স্কয়ার সি, তার আগে আছে মাইনাস, তাহলে 1টা হয়ে গেছে মাইনাস, আর মাইনাসে মাইনাসে sin সিটা হয়ে গেছে প্লাস, প্লাস এই যে এখানে বি স্কয়ার, তাহলে cos স্কয়ার সি কত হবে 1 মাইনাস sin স্কয়ার সি, এখানে হচ্ছে -1 মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার এ প্লাস সি স্কয়ার, এটা হবে 1 মাইনাস sin স্কয়ার এ মাইনাস 1 প্লাস sin স্কয়ার বি। হইল লেখা? ইকুয়াল টু, একটা কাজ করব, এ স্কয়ার প্লাস 1 মাইনাস 1 যদি কাটে, এটাকে sin স্কয়ার সি মাইনাস sin স্কয়ার বি লেখা যায়, প্লাস বি স্কয়ার, এখানেও প্লাস 1 মাইনাস 1 কাটে, দেখো তো sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার সি লেখা যায়, প্লাস সি স্কয়ার ইনটু sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ার এ লেখা যায়। এখন দেখো উপরের যে ম্যাথটা, এই ম্যাথের সাথে এই ম্যাথের কোনো অমিল আছে?
এ স্কয়ার সাইন স্কয়ার সি সাইন স্কয়ার বি প্লাস মাইনাস একটু সমস্যা, তাহলে পরের লাইন ওই যে ওইটা যেভাবে করছি এ স্কয়ার সাইন স্কয়ার সি কে কি লেখা যাবে সি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4 আর স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু বাকিটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ। পারবা না? পারা যাবে? তাহলে আজকের ক্লাসে এই একের ম্যাথ গুলা দিয়েই সমাপ্ত। নেক্সট ডে তে 2 3 4 5 করাবো, আরো 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? তাহলে 7.7 এর সূচনা এবং মোটামুটি বেসিক সূত্র, আরো কিছু সূত্র আসবে, সেটা আমরা নেক্সট ক্লাসের শেষে বা পরে লাস্টের ক্লাসের শুরুতে করে নিব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।